নমস্কার প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই সংকল্প ইউটিউব চ্যানেলে। অবশেষে আরআরবি জেইর অফিসিয়াল নোটিফিকেশান বের হলো। অনেকের স্বপ্ন থাকে রেলের ইঞ্জিনিয়ার হওয়ার। তো এই ভিডিওটার মাধ্যমে আমি ডিসকাস করব যে এই রেলের ইঞ্জিনিয়ারে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, কারা আবেদন করতে পারবে, কোয়ালিফিকেশান কি প্রয়োজন, কি কি পড়তে হবে তার জন্য, এই চাকরিটা পেতে গেলে কি কি পড়তে হবে এবং কটা পরীক্ষা দিতে হবে, আর আবেদনের শেষ তারিখ কবে, এই সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওটাতে। ওকে, তাহলে এই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট, এটা অফিসিয়াল গ্রুপে আরআরবি কলকাতা বলো, আরআরবি মালদা, যত আরআরবি জোন আছে 21টা আরআরবি জোন সব জোনে দিয়ে দিয়েছে। তো এতটা অ্যাডভার্টাইজমেন্ট পড়া সম্ভব নয় একাই, ঠিক আছে, এতগুলো পেজ পড়ারও দরকার নেই। তাহলে আমি মেন যে জিনিসগুলো সেইগুলো তোমাদের সাথে আমি ডিসকাস করব এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। তো এরকম হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, এরকম লেখা থাকে সেন্ট্রাল সিএন মানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নাম্বার 4/2026, অর্থাৎ 2026-এর আরআরবির বোর্ডের 4 নম্বর নোটিফিকেশন হচ্ছে এটা, ঠিক আছে। এরকম সুন্দর একটা ফ্রন্ট পেজ দেখতে পারবে, ফ্রন্ট পেজের মধ্যে দেওয়া রয়েছে এই যে ফার্স্ট হাইড্রোজেন ট্রেন। এরপরে দেখো এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ডেট, তো এই ডেটটা দেখে নাও ভালো করে। 25/7 আমাদের একটা অফিসিয়াল একটা পেপার কাটিং বের হয়েছিল যে কত ভ্যাকান্সি থাকবে। তো এটা ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14 তারিখ, আগামী কাল থেকে শুরু হচ্ছে 15ই আগস্টের ঠিক একদিন আগে, আর ফর্ম ফিল আপ হবে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে। এই সময়ের মধ্যে তোমরা ফর্ম ফিল আপটা করে দেবে। যত বেশি দেরি করবে তত ওয়েবসাইটে সমস্যা হয়, এই জন্য ওই মাঝামাঝি সময় করে দেওয়া সব থেকে ভালো, ঠিক আছে। তার জন্য আবার পেমেন্ট ফি যেটা যারা অফলাইনে করতে চাও, ঠিক আছে, পেমেন্ট যদি অ্যাপ্লিকেশন ফিস যদি করতে চাও তাহলে 15/9/2026 দুদিন এক্সট্রা আরও থাকছে। আর উইন্ডোজ এই সমস্ত এখানে দেখে নেবে। এটা মেন জিনিসে চলে আসি। দেখো পেপার কাটিংয়ের যে ভ্যাকান্সি ছিল বলেছিল 4098 জনকে নেবে, কিন্তু আমাদের এখানে ভ্যাকান্সি কত বলেছে, এখানে বলছে 3993, অর্থাৎ কিছুটা কম। কিন্তু আগেরবারে যে অ্যাডভার্টাইজমেন্ট ছিল 2025-এর, সেখানে কিন্তু ভ্যাকান্সি অনেক কম ছিল, 2500-এর আশেপাশে। এখানে এবারে সেটা 4000, প্রায় 4000 ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, যেটা এসএসসি জেইর থেকে অনেক বেশি। ওকে, তাহলে এই পেজটা তোমাদেরকে জানতে হবে। এরপরে দেখি পরের যে পেজটা আমি রেখেছি তোমাদের জন্য, আমি পেপার শর্ট করে এখানে করেছি, সেটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ডটা খুব প্রয়োজন। চাকরিটা আমি দেখলাম যে কত এজ লিমিটটা তো দেখলে যে 18 থেকে 33 বছর বয়সে সবাই অ্যাপ্লাই করতে পারবে। 35,400 হচ্ছে বেসিক, আর এটা লেভেল 6-এর পোস্ট, অর্থাৎ নর্মাল আমাদের যে পে কমিশন সেটা যদি বসে যায় এটা অনেক স্যালারি অনেক গুণ বেড়ে যাবে। অর্থাৎ 2027-এ যারা আরআরবি জেইতে জয়েন করবে তাদের স্যালারি মনে করো প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি হবে জয়েনিং টাইমে, ঠিক আছে। কারণ এটা 35,400, এর উপরে ডিএই চাপে 55%, আরও অন্যান্য অ্যালায়েন্স রয়েছে, সব কিছু যোগ করে 70,000 তো হয়েই যায়, ঠিক আছে। তো পে কমিশন হলে বেসিকটা বেড়ে যাবে, বেসিকটা বেড়ে গেলে সেক্ষেত্রে আমাদের ওভারঅল স্যালারিটা বেড়ে যাবে, ঠিক আছে। তো 18 থেকে 33 বছর এজ লিমিট, জেনারেলদের কথা বলছি। তো এটা আরও আমি ডিটেলসে বলছি, দেখো। আর হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে কি A3, B1 আর C1, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড আছে। A3 মানে কোন কোন ভিশনগুলো থাকতে হবে, যাদের চোখে চশমা পড়ো, যারা পড়ো না একবার দেখে নেবে, যাদের কোনো সমস্যা নেই, একদম ফিটফাট, তারা সব পোস্টের জন্য এলিজেবল, ঠিক আছে। যাদের একটু সমস্যা রয়েছে B1 ক্যাটাগরি, C1 ক্যাটাগরি, তারা সেই রকম পোস্টে এলিজেবল। সেই পোস্টগুলো আমি একটু পরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। আর ন্যাশনালিটি বা সিটিজেন হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। এইখানে বয়সের এটা দিয়েছে, দেখো এজ লিমিটটা যেটা দিয়েছে 18 থেকে 33 বছর, ঠিক আছে। লোয়ার এজ লিমিট 2009 লাস্ট যাদের ডেট অফ বার্থ সেইটা নিয়েছে, হ্যাঁ, আর 2027 অবধি। আর ইউআর আর ইডাব্লিউএসের জন্য লাস্ট 2/1/1994, 2/1/1994 পরে যাদের জন্ম তারা অ্যাপ্লাই করতে পারবে। 1994-এর আগে 1/1/1994 হলেও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওবিসি এনসিএলের 91 আর SC ST 1989। তার কারণটা হচ্ছে এখানে SC ST ক্যান্ডিডেট 5 বছরের বয়সের ছাড় আছে, আর ওবিসি যারা এনসিএল নন ক্রিমি লেয়ার তারা 3 বছরের বয়সের ছাড় পাবে, সেই জন্য এটা 94 থেকে 3 বাদ দিয়ে 91 করেছে। ওকে, তাহলে আমাদের এজ লিমিটটা জানতে হবে, হয়ে গেল, জেনে নিলাম। এরপরে দেখো ইম্পর্টেন্ট জিনিস, ফর্ম ফিল আপ যখন করবে, ঠিক আছে, rrb.apply.in যেটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয় আধার কার্ডের মাধ্যমে। তাহলে যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে তখন তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদের 500 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু CBT 1 পরীক্ষার যদি বসো, CBT 1 দেওয়ার পরে 400 টাকার তোমাকে রিফান্ড করে দেবে, বাকি 100 টাকা প্রসেসিং চার্জ হিসেবে কেটে নেবে। আর SC ST এক্স সার্ভিসম্যান মেয়েদের জন্য এটা 250 টাকা করে লাগবে, ঠিক আছে। এটাও পরীক্ষা ফর্ম ফিল আপ হয়ে গেলে, ফার্স্ট CBT হয়ে গেলে পুরো 250 তোমাকে রিটার্ন করে দেবে অ্যাকাউন্টে। যে অ্যাকাউন্টে পেমেন্ট করবে ওইখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, সেই অ্যাকাউন্টে তোমাকে এই টাকাটা রিটার্ন করবে।
ঠিক আছে। এরপরে আমাদের মেন ইনফরমেশন, এই যে এনওসি লাগবে যারা বর্তমানে কোনো জায়গায় চাকরি করো, ঠিক আছে, চাকরি করছো, তাহলে আরআরবি জেইতে যারা জয়েন করতে চাও, তো যদি সিলেক্টেড হও ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে ডিপার্টমেন্ট থেকে একটা এনওসি গিয়ে জমা দিতে হবে ওই ডিভির সময়তে, এটাই এখানে লেখা রয়েছে, ঠিক আছে। এবার যে যেরমভাবে পালন করে। তো আমরা দেখবো রিক্রুটমেন্ট প্রসেস, মানে এই চাকরিটা পেতে গেলে কটা পরীক্ষা দিতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই হচ্ছে কি, ফার্স্ট স্টেজ কম্পিউটার বেস স্টেজ, যেটাকে সিবিটি 1 বলে। সিবিটি 1 পুরোপুরি নন টেকের উপরে হয়। নন টেক খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু তুমি সিবিটি 2তে পৌঁছাতে পারবে। নন টেক কোয়ালিফাই হয়ে গেলে সিবিটি 2 দিতে হবে। সিবিটি 2তে টেক প্লাস নন টেক দুটোই থাকে, ঠিক আছে। টেক প্লাস নন টেক দুটোই থাকে। টেকনিক্যালে 100 মার্কস থাকে আর নন টেকে 50 নম্বর থাকে, টোটাল 150, 150-এ পরীক্ষা হয়। ওকে, তারপরে পাস করলে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। যেদিনকে রিভি হয় তারপরে একদিন বা দুদিনে, ওই দিনই ডেট দিয়ে দেয়, একদিন বা দুদিন পরেই মেডিকেল হয়। মেডিকেল হয়ে গেলে তারপর তোমাকে জয়েনিং করে দেবে, মেলের মাধ্যমে পাঠাবে এবং বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে, ঠিক আছে। এই হলো রিক্রুটমেন্ট প্রসেস। এবার দেখো সিলেবাস কী রয়েছে। সিবিটি 1-এর কথা যদি বলি, সিবিটি 1-এ 90 মিনিট টাইম থাকে, হ্যাঁ 120 মিনিট টাইম থাকে। সেটা কত নম্বরে পরীক্ষা হয়? 100 নম্বরে পরীক্ষা হয়, 100 মার্কসের পরীক্ষা হয়। কি কি থাকে 100 মার্কসে? ম্যাথমেটিক্স থাকে, দেখো ম্যাথ, নাম্বার সিস্টেম, বড মাস, ডেসিমাল ফ্র্যাকশন, এইচসিএফ, এলসিএম। এই পিডিএফটা তো আমি আপলোড করে দিয়েছি তোমাদের টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো এগুলো তোমরা ভালো করে খাতার মধ্যে লিখে নেবে যে আমার ম্যাথসে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, সেই ম্যাথসের চ্যাপ্টারগুলো ভালো করে লিখে নেবে। একটা করে চ্যাপ্টার কমপ্লিট হবে আর টিক মারবে, এটা হয়ে গেছে, আর তুমি মক টেস্ট দেবে। এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ইমপ্রুভ করতে হবে, করে পুরো একদম সেকশনাল ম্যাথের উপর জোর দেবে, তাহলে ওভারঅল ইমপ্রুভ হবে। সেম তোমাকে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের উপর করতে হবে, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস খুব বেশি থাকে না, কেউ যদি নাও পড়ে তাও চাকরি পেয়ে যাবে, কেউ যদি জিকে নাও পড়ে তাও চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। কেন বলছি তার কারণটা দেখো, এই যে জেনারেল সায়েন্স রয়েছে, জেনারেল সায়েন্স থেকে টোটাল 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর। ওকে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 25টা কোশ্চেন থাকে, 25 নম্বর। আর ম্যাথামেটিক্সে 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর। আর জিকেতে আমাদের থাকে কত? 15 নম্বর, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি কারেন্ট অ্যাফেয়ার্সও পড়ে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে হয়ে যাবে। 15-এর মধ্যে যদি কেউ 8 পেয়ে যায় তাহলে বিশাল ব্যাপার হয়ে যাবে। তাহলে ওভারঅল হচ্ছে 100 মার্কসের এক্সাম। এবার 100 মার্কসের মধ্যে 30, 60, 85 হচ্ছে আমাদের শুধুমাত্র ম্যাথ, জিআই আর সায়েন্সের উপর বেস করে, যেটা গ্রুপ ডির সিলেবাস, ঠিক আছে। আর ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 থাকে। তো এটা খুব ভালো করে পড়তে হবে। 100-র মধ্যে তোমাকে এটা কিন্তু কোয়ালিফাই করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। যারা কাট অফ ক্লিয়ার করবে তারা সিবিটি 2 দিতে পারবে। আর এই নাম্বারটা পরে কিন্তু অ্যাডিশন হবে না, এটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার থাকে, শুধুমাত্র পাস করতে হয়। 1/3 নেগেটিভ থাকে, যতগুলো ভুল করবে সেটা 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ওকে, এই হলো সিবিটি 1-এর সিলেবাস। আর সিবিটি 2-এর সিলেবাসটা দেখো, সেকেন্ড স্টেজ সিবিটি, এটাও 120 মিনিটে পরীক্ষা হয়, মানে 90 মিনিটে তোমাকে 150টা প্রশ্ন সমাধান করতে হবে। হ্যাঁ, 90 মিনিটে 150টা প্রশ্ন সমাধান করতে হবে। তাহলে এটার সিলেবাস কি কি আছে দেখো, এটার সিলেবাস আছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে আবার জিকেটা রয়েছে, ঠিক আছে। জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে, সিবিটি 1 থেকে জারি রাখবে পড়া, তাহলে সিবিটি 2তেও তোমার হেল্পফুল হবে অনেক। আর বাকি জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, এনভায়রনমেন্টাল আছে, পড়তে হবে। ফিজিক্স কেমিস্ট্রি আপ টু 10 স্ট্যান্ডার্ড পড়তে হবে। বেসিক্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এটা নতুন অ্যাড হলো, ঠিক আছে। প্রত্যেক বছরই থাকে, তোমাকে আলাদা করে সিবিটি 2-র জন্য পড়তে হবে। আর বেসিক অফ এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এটা তো সিম্পল একটা, মানে এনভায়রনমেন্ট থেকে প্রশ্ন দেয়, তারা সবাই পারে, শুধু একবার একটা প্রপার স্টাডি মেটেরিয়াল নোটস প্রয়োজন, সেই নোটসটা হলেই তুমি পারবে, ঠিক আছে। আর টেকনিক্যাল অ্যাবিলিটি টোটাল 100 মার্কস থাকে। তাহলে এখানে যদি মার্কসের যদি ডেভিয়েশন করো, মার্কসের যদি ডিভিশন করো, তাহলে কী হবে দেখো, সিবিটি 2-তে জেনারেল অ্যাওয়ারনেসে 15টা কোয়েশ্চেন থাকবে, সিবিটি 2-তে 15 নম্বর। ওকে, কি ফিজিক্স কেমিস্ট্রি থেকে 15টা থাকবে, 15 নম্বর। আর কম্পিউটার থেকে থাকবে 10টা, বেসিক থেকে থাকবে 10টা। আর টেকনিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হলে 100টা, মেকানিক্যালের হলে 100টা, সিভিলের হলে 100টা, যার যেটা ট্রেড সেই ট্রেডের কোয়েশ্চেন থাকবে এখানে। টোটাল 150তে পরীক্ষা হবে, 150, ঠিক আছে, 150 পরীক্ষা হবে। তো টেকনিক্যালটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, 100-এর মধ্যে 80+ টার্গেট রাখতে হবে এখন থেকে, যে পেতেই হবে আমাকে, ঠিক আছে। বাকি ফিজিক্স কেমিস্ট্রিতে পুরো 10-এ 10 পাওয়া যায়, একটু ভালো করে পড়লে, প্রপার স্টাডি মেটেরিয়াল পেলে। আর কম্পিউটার আর এটা থেকেও পাওয়া যায়, হ্যাঁ, এনভায়রনমেন্ট থেকে তুমি 10-এ 10 পাবে। আর কম্পিউটার থেকে তুমি এখান থেকে যদি 8ও তোলো, তাহলেও তোমার এখানে কিন্তু 110+ মার্কস চলে আসবে, 120+ মার্কস চলে আসবে। সেটাই তোমাকে টার্গেট রাখতে হবে ফাইনালি রেলের ইঞ্জিনিয়ার হতে গেলে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাস, ঠিক আছে। এবার দেখো
এটা বলার আগে একটা কথা বলি, একটা কথা, মানে এই যে CBT1 আর CBT2 টেকনিক্যাল আর নন টেকনিক্যাল, তার জন্য আমাদের কম্বো ব্যাচটা তুমি নিতে পারো, ঠিক আছে, আমি রেকমেন্ড করব। তার কারণটা হচ্ছে টেকনিক্যাল ব্যাচটা, যেই ব্যাচটা পুরো সিলেবাস 100% কভার হবে। এখন যেমন ইলেকট্রনিক্সের ক্লাস চলছে, রানিং চলছে, তো যেগুলো হয়ে গেছে রেকর্ডেড সেগুলো তোমাকে নিজে থেকে করে নিতে হবে, বা গ্রুপের টার্গেট দেওয়া হয়, সেই টার্গেটটা তুমি ফুলফিল করলে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর এটা CBT1 পরীক্ষার আগে টেকনিক্যালের ব্যাচটা কমপ্লিট হয়ে যাবে। তোমার নোটস সব এক জায়গায় থাকবে, 1 বছরের ভ্যালিডিটি থাকবে, সুন্দর করে খাতায় নোটস লিখে বা আমাদের স্টাডি মেটেরিয়ালটা প্রিন্ট আউট করে পড়তে পারবে। আর রেলের ফাউন্ডেশন ব্যাচটা রিজনিংটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, কেমিস্ট্রি কমপ্লিট, ফিজিক্সের আমি অলমোস্ট কমপ্লিট করে দিয়েছি, ম্যাথটা চলছে, ম্যাথের এখন প্রফিট অ্যান্ড লসের ক্লাস চলছে, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের PDF সব দেবো। তো তোমরা এই কম্বো ব্যাচটা 1499 অফার প্রাইসে আছে, 1 বছর ভ্যালিডিটি আছে, এইটা নিতে পারো, ওকে। আর CBT2তে যেটা কম্পিউটার আর বেসিক্স সায়েন্স অফ যে এনভায়রনমেন্ট আছে, সেই দুটো আমি নোটস দিয়ে দেবো তোমাদেরকে, বাইলিঙ্গুয়াল নোটস দেবো, সেই নোটসটা প্রিন্ট আউট করে নিয়ে পড়তে হবে, পড়ে আমাদের অ্যাপে মক টেস্ট দিতে হবে, ওকে। এটাই তোমাদের বলার। আর হচ্ছে একটা জিনিস মনে রাখবে, যদি তুমি এই সংকল্প কম্পিটিটিভ পাঠশালা সার্চ করো, সংকল্প কম্পিটিটিভ পাঠশালা সার্চ করলে এখানে RRB যেই 2026-এর মক টেস্ট আছে, যারা ব্যাচ দরকার নেই তারা মক টেস্টের জন্য কিন্তু এটা নিতে পারো, ঠিক আছে। এত কম প্রাইস কখনো হয় না, তাও রেখেছি, কারণটা হচ্ছে এখানে দেখো চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, মানে সব কিছু থাকবে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো এই মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, তোমরা ওখান থেকে মক টেস্ট দিতে পারো, খুব হেল্পফুল হবে। আর খুব তাড়াতাড়ি তোমাদের এখানে নন টেকনিক্যালের ক্লাস শুরু হবে। নন টেকনিক্যাল আমরা পড়াবো, ম্যাথ, সায়েন্স, GI, এই এখানে ক্লাস হবে, ঠিক আছে। এই চ্যানেলে ক্লাস করাবো রিভিশনের জন্য, যারা পেড ব্যাচে ক্লাস করে তাদের এখানে রিভিশন হবে খুব ভালো করে, আর যারা নতুন তাদেরও হেল্প হবে। এবার দেখো কোয়ালিফিকেশানটা কি বলছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে তাদের ক্ষেত্রে এই পোস্ট, মানে এই সমস্ত সাবজেক্টে যারা পড়েছে ইঞ্জিনিয়ারিং, সেটা 3 ইয়ার্সের ডিপ্লোমা হোক বা বিটেক হোক, ডিপ্লোমা বিটেক সবাই কিন্তু এলিজিবল এই পরীক্ষাটায়, ঠিক আছে। তাহলে এই পোস্টগুলো রয়েছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্বিনেশন অফ এনি সাবস্ট্রিম অফ বেসিক স্ট্রিম অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড অ্যালায়েড ইঞ্জিনিয়ারিং পোস্টটা রয়েছে, ঠিক আছে। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই সমস্ত স্ট্রিম থাকলেই হবে। এরকমভাবে বাকি ইলেকট্রনিক্স রয়েছে, সিভিল রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আর নর্মালাইজেশন রয়েছে পরীক্ষাতে, মানে অনেকগুলো শিফটে পরীক্ষা হবে, নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি থাকে, তাহলে প্রত্যেক শিফটের কোশ্চেন ইকুয়াল করার জন্য একটা নর্মালাইজেশন করা হয়। এটা হলো নর্মালাইজেশন ফর্মুলা, ঠিক আছে। কারো যদি মনে হয় সে স্টাডি করতেই পারো, কিন্তু প্রিপারেশানে মন দাও, এত স্টাডি করতে হবে না, যেটা হবে সেটা দেখা যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, একদম যেরমভাবে ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপটা কিন্তু খুব সাবধানে করবে, নামের যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। বাবার নাম, নিজের নাম, অ্যাড্রেস, এই রোল নাম্বার, এগুলো খুব ভালো করে ফিল আপ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা দেওয়া রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে তোমাকে rrbapply.in ওই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক দিয়ে করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেইখান থেকে। এবার দেখো এই রেলের যেই পোস্টে, RRB জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে কি কি পোস্ট আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিজাইন আছে, ইলেকট্রিক্যাল, এই ডিজাইন পোস্টটা খুব ভালো, DRM অফিসে পোস্টিং হয়, ঠিক আছে। ডিজাইন অ্যান্ড ড্রয়িং একদম জেনারেল শিফটে ডিউটি হয়, খুব ভালো পোস্ট, এবং এর প্রেপারে সবসময় টপে থাকে, ভ্যাকান্সিও কম থাকে, আর প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়, ঠিক আছে। এটা সবই লেভেল 6, এটা ইলেকট্রিক্যালের পোস্ট, সাব ডিপার্টমেন্ট R&Dতে হয়, ঠিক আছে। প্রোডাকশন ইউনিট রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, সবথেকে বেস্ট, ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকে, এটা হচ্ছে। তারপর হলো এই যে ডিজাইন ড্রয়িং, এটা এই যে ডিজাইন অ্যান্ড ড্রয়িং, এটা R&D সাব ছিল, আর এটা হচ্ছে ডিজাইন অ্যান্ড ড্রয়িং ছিল। তো এইভাবে সবগুলো রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে পিডিএফটা থেকে, ঠিক আছে। আমি এখন বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে রয়েছে ভ্যাকান্সি টেবিল, মানে কোন জোনে কটার কি ভ্যাকান্সি রয়েছে। আমি এর পরবর্তী ভিডিও একটা নিয়ে আসবো, যেখানে তুমি কোন জোনে ফর্মটা অ্যাপ্লাই করবে, কোন জোনে ভ্যাকান্সি বেশি, কোনটায় কম, কোনটায় সেফ জোন হবে, সেটা নিয়ে একটা ভিডিও করব। ওই ভিডিওটা দেখে তারপরে ফর্মটা অ্যাপ্লাই করবে, ওকে। যেখানে আমি কমপ্লিট ডিটেলস নিয়ে অ্যানালিসিস করে বলবো যে কোথায় ফর্মটা তোমার অ্যাপ্লাই করা উচিত, কোথায় আগেরবারে কাট অফ কত গেছিলো। আর লাস্টের দিকে এরকম কিছু ফরম্যাট দেওয়া থাকে, এইগুলো তোমার এখন লাগবে না। তুমি CBT1 CBT2 ক্লিয়ার করার পরে যখন ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, তখন তোমাকে এই ফরম্যাটগুলো ওরা মেল করবে, যে এই ফরম্যাটগুলো তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই ফরম্যাটগুলো রেলের ফরম্যাট থাকে, এই ফরম্যাটগুলো ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশন খোলা রইল, সেখানে তোমরা কমেন্টটি জানাবে, ঠিক আছে। বেস্ট অফ লাক RRB JEE-র জন্য, খুব ভালো করে প্রিপারেশান নাও, নিজের স্বপ্নটাকে পূরণ করো।
থ্যাংক ইউ।